আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএসসি সিনিয়র স্টাফ নার্স ভাইবা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা, যে কারণে একজন শিক্ষার্থী ভাইবা থেকে বাদ পড়তে পারে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং সেগুলোর কিছু সমাধান নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই আমরা কিছু সাধারণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো সব ভাইবার ক্ষেত্রে প্রয়োজনীয়। তো প্রথমেই আমরা দেখি যে ভাইবা পরীক্ষায় স্পেশালি সাধারণত কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখব। তো প্রথমেই সাধারণ কিছু প্রস্তুতি আমরা এখানে দেখি, যেমন নিজের পরিচয়। এটা যে কোনো ভাইবার ক্ষেত্রে নিজের পরিচয় দিতে হয়। এক্ষেত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটা কমন সমস্যা, আহ, অনেকেই শিক্ষাগত যোগ্যতা বলার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কিংবা বিএসসি নার্সিং এটা বলতে গিয়ে একটা হেজিটেট ফিল করে, কিংবা স্পেলিং শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, কিংবা দেখা যায় নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। তো এটা হচ্ছে একটা বড় একটা ব্যাপার। শুরুতেই আহ, খুব সুন্দরভাবে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন আপনি, সেগুলোর নাম যেন স্মুথলি আপনি বলতে পারেন, সেই ব্যাপারকে আপনি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে ভাইবা বোর্ডে আপনাকে বলতে পারে আপনি এই প্রফেশন কেন বেছে নিয়েছেন বা আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি। এটা আসলে দেখা যাবে অনেকে একটা মুখস্থ বিদ্যা করতে পারে, যেটা একটা নোবেল প্রফেশন, যার জন্য আমি এখানে এসেছি। অ্যাকচুয়ালি আপনার কাছে যে উত্তর আছে আপনি সেই উত্তরটাই এখানে দিবেন। যেটা আপনার কাছে ভালো লাগে উত্তরটা, যে যে উত্তরের কারণে আপনি এই প্রফেশন বেছে নিয়েছেন, আপনি সেই উত্তরটি দেবেন। আম, আমি প্রথমে বলে রাখি, ভাইবাটা মূলত হচ্ছে আপনার মুখের কথার প্রেজেন্টেশন। আপনি যে কথাটুকু বলবেন ইনস্ট্যান্ট, সেই কথার উপর ভিত্তি করে ভাইবা বোর্ডের সদস্যরা আপনাকে সিলেক্ট করবে। তো আপনাকে অন্য কেউ হয়তো শিখাই দিল যে আপনি এই কথা বলবেন, কিংবা আপনি কোনো বইয়ের মধ্যে পড়লেন, সেই কথাগুলো জাস্ট আপনি গাইড হিসাবে নিতে পারেন যে এভাবে বলা যেতে পারে, বাট হুবহু কপি করার চেষ্টা করবেন না। এরপর আপনাকে বলতে পারে বা আপনার বর্তমান চাকরি কি, আপনি বর্তমানে কি করেন। তো আহ, দুই ধরনের আনসার বের হবে। অনেকে যারা ক্লিনিক্যাল সেক্টরে আছেন তারা ক্লিনিক্যাল কিংবা হসপিটালের নাম বলবে, এবং যারা টিচিং সেক্টরে আছে তারা টিচিং বা প্রতিষ্ঠানের নাম বলবে। তো এখানে যারা হসপিটাল বা ক্লিনিক্যাল বলবে তাদেরকে সচরাচর দেখা যাবে তাদেরকে এটাই বলতে পারে, ক্লিনিক্যাল বেসড কোশ্চিন করতে পারে, এবং তাদেরকে সেটার ম্যানেজমেন্ট বলতে পারে, এটাই বলবে। কিন্তু যাদের ক্ষেত্রে যারা টিচিং এ আছে আহ, তাদের ক্ষেত্রে আনসার আসলে কি হতে পারে। তো যারা টিচিং এ আছে স্পেশালি তাদের ক্ষেত্রে এই অপশনটা আমি একটু ডিপলি বলি। তো অনেক কোশ্চিন আসে যে আমি টিচিং এ আছি, আমি কি টিচিং এর কথা বলবো কিনা, বা টিচিং এ বললে আমার একটা দুর্বল পয়েন্ট আসে, আমাকে সেক্ষেত্রে ভাইবা থেকে বাদ দিতে পারে। তো এখানে বলি, আপনি যদি টিচিং এ থাকেন অবশ্যই টিচিং এর কথা বলবেন। আপনার যদি কনফিডেন্ট থাকে অবশ্যই আপনি টিচিং এর কথা বলবেন, এবং টিচিং দিয়ে আপনার নলেজ জাজ করা হবে। তো এখানে টিচিং এ বলার পরে আপনাকে হয়তো বা টিচিং রিলেটেড কোশ্চেন করতে পারে, তো সেক্ষেত্রে আপনি টিচিং রিলেটেড কোশ্চেনের আনসার দেবেন। বাট আপনি যদি এখানে টিচিং এ থাকার পরেও আপনি যদি বলেন ক্লিনিক্যাল অথবা হসপিটাল, কোনো মিথ্যা তথ্যের আশ্রয় নেন, সেক্ষেত্রে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন। সো এখানে অনেকেই আমাকে বলেছিল যে টিচিং এ থাকলে আমি কি বলবো। তো তাদের প্রতি 100% রিকমেন্ডেশন থাকবে, যারা টিচিং এ আছেন অবশ্যই 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 আপনি টিচিংই বলবেন। তো এটা আপনার অ্যাডভান্টেজ হবে কি, আপনাকে আহ, দেখা যাবে টিচিং রিলেটেডই কোশ্চেন করবে। আপনার সাবজেক্ট কোন সাবজেক্ট আপনি ক্লাস নেন, আপনার সেই সাবজেক্টের উপরে কোশ্চেন করতে পারে, বা নার্সিং রিলেটেড একাডেমিক কিছু কোশ্চেন করতে পারে, তো যেগুলো একজন টিচারের ক্ষেত্রে অনেক জানা থাকবে। তো আশা করি বর্তমান চাকরির বিষয়ে যারা টিচিং এ আছেন তারা অবশ্যই টিচিং বলবেন, এবং যারা ক্লিনিক্যালে আছেন তারা ক্লিনিক্যালে বলবেন। এখানে মিথ্যা তথ্যের কোনো আশ্রয় নেবেন না। তো এরপর টেকনিক্যাল বিষয়। এটা টেকনিক্যাল বিষয়, এটা যারা টিচিং এ আছে কিংবা যারা হসপিটালে আছে সবার জন্য প্রযোজ্য। কারণ যেহেতু নার্সিং ভাইবা, তো সেহেতু টেকনিক্যাল বিষয়ের উপর কোশ্চিন থাকবে, এটাই স্বাভাবিক। তো টেকনিক্যাল বিষয় অ্যাজ ইউজুয়াল যে ব্যাপারগুলোকে আমরা
এমার্জেন্সি কন্ডিশনে ম্যানেজ করতে পারি, সেগুলা ব্যাপারে আপনাকে হয়তো ধরতে পারে। তো এখানে কোন কোশ্চিন ধরবে, কোন ম্যানেজমেন্ট ধরবে, বা কোন গাইড থেকে আমি একটা কোশ্চিন পেলাম সেটাই ধরবে কিনা, এটা বলা মুশকিল, কারণ ভাইবা বোর্ডে আপনাকে ইনস্ট্যান্ট যে কোনো ব্যাপারে ধরতে পারে। এটাই হচ্ছে টেকনিক্যাল বিষয়ের ব্যাপারটুকু। তো টেকনিক্যাল বিষয়ে আপনি যত উপযুক্ত, আপনার যতটুকু নলেজ আপনি নিতে পারেন সেটা আপনার মধ্যে রেখে দিবেন। এরপর নার্সিং থিওরি বা বিষয়ভিত্তিক জ্ঞান, অর্থাৎ থিওরিটিক্যাল নলেজ। এখানে আমি টিচিংয়ে যারা আছে তাদেরকে আগায় রাখবো। তো তারা টিচিংয়ের ক্ষেত্রে অবশ্যই থিওরি পড়ে এবং থিওরি স্টুডেন্টদের পড়ায় থাকে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল নলেজ তাদের জানা থাকবে এবং বিষয়ভিত্তিক জ্ঞান গুলো তাদের জানা থাকে। সেক্ষেত্রে তাদের যদি এই থিওরি বা বিষয়ভিত্তিক জ্ঞান উত্তর দিতে বলে, সেক্ষেত্রে স্মুথলি এই থিওরিটিক্যাল বা বিষয়ভিত্তিক জ্ঞানের উত্তর দেওয়া যাবে। তো এটা যে কেউকে বলতে পারে যে থিওরিটিক্যাল নলেজ অথবা বিষয়ভিত্তিক জ্ঞান ধরতে পারে। এরপর ভাষাগত দক্ষতা, তো আবার একটা ব্যাপার হচ্ছে সেটা শুধুমাত্র যে ভাইবা ইংলিশে হবে কিংবা বাংলায় হবে এটার কোনো ম্যান্ডেটরি কোনো ব্যাপার না, কারণ বোর্ড যদি ইংলিশে ভাইবা শুরু করে তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ইংলিশে আনসার দিতে। যদি বাংলা দিয়ে বলে অবশ্যই আপনি বাংলায় উত্তর দিবেন। বাট এখানে আপনাকে হয়তো বাংলায় বলছে, আপনি ইংলিশে আনসার দিচ্ছেন, এরকম যেন না হয়। তো অবশ্যই ভাষাগত দক্ষতার দিকে বাংলায় যদি বলে অবশ্যই আপনি বাংলায় সুন্দর করে আপনার উত্তর সুস্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। আবার যদি ইংলিশে কোশ্চিন করে বোর্ড থেকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ইংলিশে আনসার দিতে। বাট আপনি যদি ইংলিশে না দিতে পারেন সেক্ষেত্রে পারমিশন নিতে পারেন, বাট এটা আপনার একটা দুর্বলতা প্রকাশ করবে। সো অবশ্যই ভাষাগত দক্ষতা আপনাকে প্রুফ করতে হবে। ভাইবা বোর্ডে যে ভাষা দিয়ে কোশ্চিন করবে সেই ভাষা দিয়ে আনসার দিতে হবে। এরপর সাধারণ জ্ঞান, এটা ভাইবা বোর্ডের জন্য একটা কমন একটা ব্যাপার। আপনি নার্সিং এর ভাইবা দিতে আসছেন মানে আপনি শুধুমাত্র আপনি টেকনিক্যালি আপনি সব কোশ্চেনের আনসার পেয়ে যাবেন এমনটা নয়, আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন করতেই পারে। সো এটা একেবারে একটা কমন ব্যাপার। সো এখানে কেউ যদি কমপ্লেইন করে যে আমাকে সাধারণ জ্ঞান কেন ধরেছে, তো এটাকে আসলে বলার কিছু নয়, কারণ ভাইবা মানে আপনাকে সাধারণ জ্ঞান বলতেই পারে, বর্তমান তো সাম্প্রতিক কোনো বিষয় বলতে পারে, অথবা যে কোনো বিষয়ে আপনাকে বলতে পারে। তো সাধারণ জ্ঞান বিষয়ে আপনাকে মোটামুটি একটু নলেজ নিতে হবে অবশ্যই। এরপর কিছু ব্যাপার, সেটা হচ্ছে আচরণ বা ব্যবহারিক দিক। আচরণ, অনেক সময় দেখা যায় কেউ যদি কোশ্চেনের আনসার দিতে না পারে সেক্ষেত্রে আচরণ কিংবা ব্যবহারিক দিক একটু চেঞ্জ হয়ে যায়। যেমন কেউ ভাইবা বোর্ডকে চ্যালেঞ্জ করতে চায় যে আমার আনসারটাই ঠিক, এরকম যেন না হয়। তো আপনার যদি কোশ্চিনে ভুল থাকে কিংবা আপনার যদি বুঝতে সমস্যা থাকে, আপনি অবশ্যই নম্রতা এবং বিনয়ের সাথে সেটা প্রকাশ করবেন। তো এখানে নম্রতা এবং বিনয় দেখাতে হবে, এবং এখানে অবশ্যই ড্রেস কোড একটা ব্যাপার যেটা আমার আচরণ এবং ব্যবহারিক দিকও প্রকাশ করে। সো আমরা যেহেতু গ্রাজুয়েশন লেভেলে চলে এসেছি, অবশ্যই আমরা জানি ভাইভাতে কোন ড্রেস কোড মেনটেন করতে হয়। তো অবশ্যই ফর্মাল, ছেলেদের ক্ষেত্রে ফর্মাল, মেয়েদের ক্ষেত্রেও ফর্মাল। ফর্মাল ড্রেস মানে আমরা জানি কোন ধরনের ড্রেস আপ মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটা বলি, যেটা হচ্ছে কারো যদি টাই পরার অভ্যাস না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা অ্যাভয়েড করে চলবেন। আর যদি অবশ্যই আপনি টাই পরার অভ্যাস থাকে সেক্ষেত্রে টাই পরবেন। আর মেয়েদের ক্ষেত্রে যদি শাড়ি পরার অভ্যাস না থাকে অবশ্যই শাড়ি অ্যাভয়েড করবেন। বাট যেটা পরার অভ্যাস নেই সেটা পরে আপনি হ্যাজিটেট ফিল করবেন এবং ভাইবা বোর্ডে গিয়ে সেটা আপনার জন্য আনইজি হয়ে যাবে। সো এটাই হচ্ছে আপনার ড্রেস কোড ব্যাপারে কিছু কথা। তো এটা আচরণ এবং ব্যবহারিক দিক সবগুলো মিলে আপনাকে নম্রতা প্রকাশ করতে হবে। এরপর প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল, আপনাকে কর্তা প্রশ্ন করেছেন, আপনি কিভাবে উত্তর দিবেন, অর্থাৎ আপনার যেটা কোশ্চিন আপনাকে সেই কোশ্চিনের আনসার দিতে হবে, অর্থাৎ সেটা যেন আত্মবিশ্বাসের সাথে আপনি বলতে পারেন। এবং না জানলে আপনি দুঃখ প্রকাশ করবেন, অর্থাৎ সরি স্যার বা ম্যাডাম বলবেন। এখানে কোনো বার্গেনিংয়ে যাওয়া যাবে না। সো প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল, আপনি যদি আনসার জানেন অবশ্যই আপনার জায়গা থেকে যতটুকু আনসার জানা আছে আপনি ততটুকু বলার চেষ্টা করবেন, আর যদি না জানা থাকে তাহলে সেটাকে স্কিপ করবেন বা সেটা সরি বলবেন। এবং এরপরে নর্মালি অ্যাজ ইউজুয়াল ভাইবা চলতেই থাকবে। তো অবশ্যই এখানে একটা বলে রাখি যে ভাইবা শেষে বোর্ডকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন, যে ধন্যবাদ স্যার বা ম্যাডাম। এগুলো কিছু সাধারণ ব্যাপার যেগুলো সকল ভাইবার ক্ষেত্রে প্রযোজ্য। সো এগুলোর কারণেও
দেখা যায় একজন শিক্ষার্থী হেজিটেট ফিল করে কিংবা বলতে গিয়ে প্রবলেম ফিল করে। সো এই ব্যাপারগুলো কমন ব্যাপার, এই ব্যাপারগুলোতে কোনো কনফিউশন থাকা যাবে না। এরপর আমরা কিছু দেখি যে ভাইবার প্রস্তুতি। ভাইবার প্রস্তুতিতে আসলে কি ব্যাপারগুলো লাগে, কি কি লাগবে। তো ভাইবা বোর্ডে আসলে যে কাগজপত্র দাখিল করতে হবে আমরা জানি, এক সেট পেপার ফটোকপি যেটা ভাইবা বোর্ডে দিতে হয় এবং মেইন পেপার নিজের কাছে রাখতে হয়। তো এখানে যে পেপারগুলো রাখতে হয় আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে প্রবেশপত্র লাগবে, মূল একাডেমিক সার্টিফিকেট লাগবে, এরপর আরএন কার্ড লাগে, এনআইডি কার্ড লাগতে পারে নাও লাগতে পারে, তবে সাথে নিয়ে যাওয়াই ভালো। এবং অন্যান্য কাগজপত্র কারো যদি যেমন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বা আরো অন্য কিছু থাকে সেক্ষেত্রে সাথে নেবেন। এবং এই সবগুলো কাগজের এক সেট ফটোকপি আপনি সাথে নেবেন। তার মানে আপনার কাছে দুই সেট কাগজ থাকবে, এক সেট মেইন কপি এবং এক সেট ফটোকপি। তো এক সেট ফটোকপি ভাইবা শুরু হওয়ার আগেই সেখানে ভাইবা বোর্ডে চলে যায় এবং আর মেইন সেট মূলত নিজের কাছে থাকে, যেটা ভাইবা বোর্ডে শো আপ করতে হয়। এই ভাইবার কাগজপত্র মূলত এভাবেই সাজানো হয়। এবং নেক্সট একটা ব্যাপার সেটা বলি, অবশ্যই ভাইবা বোর্ডে আপনি 1 ঘন্টা আগে পৌঁছাবেন এবং 1 ঘন্টা সেখানে একটু রিল্যাক্স করবেন। এরপর যেটা আগেও বললাম, আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেই চাকরি ব্যাপারে বলবেন, বা আপনার সে ব্যাপারে সেই তথ্যগুলো নেবেন। যেমন যারা প্রথমে বললাম যারা টিচিংয়ে আছেন সেই টিচিং রিলেটেড আপনাকে ডিপলি নলেজ রাখতে হবে। আর যারা হসপিটালে আছেন তারা হসপিটাল রিলেটেড যে তথ্যগুলো জানা দরকার সেই তথ্যগুলো ভালোভাবে জেনে নেবেন। এবং লাস্ট একটা ব্যাপার সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ফটোকপি একটি ফাইলে সুন্দর করে গুছিয়ে রাখুন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় কাগজপত্র যত কিছু আছে আপনি অনেক ফাইল না নিয়ে একটি ফাইলে আপনি মূল কপি এবং ফটোকপি আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখুন। এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। এটা হচ্ছে একবারে সংক্ষিপ্তভাবে কিছু ভাইবার প্রস্তুতি, বেসিক কিছু কথা, এটা মেনে চলার চেষ্টা করবেন। এবারে বলবো যে মেইন কথাগুলো, অর্থাৎ ভাইবা পরীক্ষায় বাদ পড়ার কারণ। আমরা অনেকেই ভাইবা ভালো দেই, বাট ভাইবা ভালো দেওয়ার পরে দেখা যায় ভাইবা পরীক্ষায় রেজাল্ট আসে না। সেই কথাগুলো নিয়ে আজকে কিছু ব্যাপার বলি। সেটা হচ্ছে প্রথমত বলি, 1 নাম্বার যদি কথা বলি সেটা হচ্ছে কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব। এই কারণে একজন শিক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দিয়ে ভাইবা থেকে বাদ পড়তে পারে। এটা অনেকের কাছে হয়তো বা খুব ইজি একটা ব্যাপার মনে হতে পারে, বাট এটাই হচ্ছে একেবারে প্রথম এবং 1 নাম্বার ব্যাপার। একজন শিক্ষার্থী যদি কনফিডেন্স না থাকে, এই কনফিডেন্স অভাবে, আত্মবিশ্বাসের অভাবে সকল আনসার তার আনইজি হবে, সকল আনসার গুলাই যেতে পারে এবং ভাইবা বোর্ডে যেটা একটা নেতিবাচক দিক ফেলতে পারে। সো প্রথম কথা আত্মবিশ্বাস রাখতে হবে। সো এক্ষেত্রে আমি আগায় রাখবো যারা টিচিংয়ে আছে তারা যেহেতু রেগুলার ক্লাস নেয় তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকার কথা না এবং তারা এই দিকে অবশ্যই একটু এগিয়ে থাকবে। সো প্রথম কথা আত্মবিশ্বাসের অভাবের কারণে ভাইবা পরীক্ষায় বাদ পড়ে। সো এইটা ওভারকাম করতে হলে আপনাকে যেটাই করতে হবে এখন, আপনি যেভাবে এটা ওভারকাম করতে পারেন আপনাকে করতে হবে। উত্তর দেওয়ার সময় কৌশলের অভাব বা যথেষ্ট বিনয়ী না হওয়া। এটা আগেই বললাম, আবারও বলতেছি, উত্তর দেওয়ার সময় আপনাকে বোর্ড কর্তা কোশ্চিন করেছে, আপনি যদি উত্তর না জানেন অবশ্যই আপনি সেটা স্কিপ করবেন, না বলবেন, সরি বলবেন। আপনি যদি জানেন আপনার জায়গা থেকে যতটুকু উত্তর আছে আপনি ততটুকু প্রকাশ করবেন। কখনোই আননেসেসারি কিছু বক্তব্য উত্তরে নিয়ে আসবেন না। তো অবশ্যই উত্তর দেওয়ার সময় কৌশলী হওয়ার চেষ্টা করবেন। এখন ইংরেজি ভাষার উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা। আপনাকে যদি ভাইবা বোর্ডে ইংলিশে কোশ্চিন করে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ আনসার দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বাংলায় উত্তর করেন অবশ্যই ভাইবা বোর্ডে একটা নেতিবাচক দিক ফেলবে। সো অবশ্যই আপনাকে ইংলিশ ভাষার উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা রাখতে হবে। বাট এক্ষেত্রে বাংলা ভাষার উপরও দক্ষতা রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা বাংলা ভাষা বলতে গিয়েও আঞ্চলিক ভাষা সাধুচলিত মিশ্রিত করে ফেলি। সো অবশ্যই ভাষার উপর দক্ষতা রাখতে হবে। প্রাণচাঞ্চল্য বা উজ্জীবিত ভাবের অভাব, অর্থাৎ অনেকেই দেখা যায় ভাইবা বোর্ডে মন মরা হয়ে থাকে, এটা ভাইবা বোর্ডের একটা নেতিবাচক দিক ফেলতে পারে। এরপর সিদ্ধান্তহীনতায় ভোগা। আপনাকে কি কোশ্চিন করেছে আপনি কি আনসার দিবেন, আপনার সিদ্ধান্তহীনতায় ভোগা একটা নেতিবাচক দিক। আপনার কনফিডেন্সের অভাব মূল কথা। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনার ভাইবা থেকে বাদ পড়ার কারণ। এরপরে আরো কিছু কথা যেটা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলা, অনেকেই আছে আঞ্চলিক ভাষায় কথা বলা, আঞ্চলিক একটা টান আছে।
যদিও এটা থাকতেই পারে, বাট মিনিমাম যতটুকু স্বচ্ছ ভাষায় ভাইবা বোর্ডে কথা বলা যায় আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। এরপর নিজেকে স্পষ্টভাবে প্রকাশে দক্ষতার অভাব, অর্থাৎ আপনি আপনার পার্সোনালিটি বা আপনার পার্সোনাল যে ব্যাপারগুলো, আপনি যে একজন স্কিল পারসন, সেই ব্যাপারগুলো আপনি যদি প্রকাশ করতে না পারেন আপনার কথার মাধ্যমে, তাহলে এটা আপনার একটা ব্যর্থতা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পষ্টভাবে কথা বলতে হবে এবং নিম্নমানের কণ্ঠস্বর, অর্থাৎ আপনি কথা বলতেছেন ভয়েস একেবারে স্লো, এটা হলে হবে না। আপনার যতটুকু ডিস্টেন্সে ভাইবা বোর্ড সদস্যরা আছে সেই ডিস্টেন্সটুকু মেনটেন করে আপনাকে কথা বলতে হবে। একবারে জোরেও কথা বলা যাবে না, একবার আস্তেও কথা বলা যাবে না, যেটা ভাইবা বোর্ডের বোর্ড কর্তারা, বোর্ড সদস্যরা বুঝতে পারে না। তো অবশ্যই নিম্নমানের কণ্ঠস্বর অ্যাভয়েড করতে হবে। যেভাবে কথা বললে সামনের ব্যক্তিরা বুঝতে পারবে সেভাবে আপনাকে কথা বলতে হবে এবং শব্দ চয়ন বা যতটুকু মেনটেন করা যায় গুরুচণ্ডালী দোষ সেটা অ্যাভয়েড করতে হবে। সুনির্দিষ্ট বা সঠিক উত্তর দিতে ব্যর্থতা, অর্থাৎ আপনাকে হয়তো কোশ্চিন করেছে একটা, আপনি উত্তর দিয়েছেন আরেকটা। আপনি যদি উত্তর না পারেন আপনি না বলবেন, বাট ভুল কোনো উত্তর দেয়া যাবে না, সেটা একটু মাথায় রাখবেন। এবং সৌজন্যবোধের অভাব, আপনাকে কোশ্চিন করেছে, আপনি হয়তো কোশ্চিনের আনসার না দিয়ে আপনি বোর্ডের সদস্যদের সাথে রিয়াক্ট করতে পারেন, সো এটা আপনার ভাইবা বোর্ডের বাদ পড়ার কারণ। অনেক সময় দেখা যায় বোর্ড কর্তাকে চ্যালেঞ্জের মতো কিছু টোন চলে আসে কথার মাধ্যমে, সেটাই মূলত হচ্ছে একটা দুর্ব্যবহার বা একটা নেগেটিভ ব্যাপার। লাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আই কন্টাক্ট না থাকা। আপনি ভাইবা বোর্ডের যে কর্তা আপনাকে কোশ্চিন করেছে, আপনি তার দিকে চোখ না রেখে আপনি হয়তো আকাশের দিকে চেয়ে আছেন কিংবা মাথা নিচু করে আছেন, অবশ্যই এটা করা যাবে না, এটা প্রচণ্ড একটা নেতিবাচক দিক। তো অবশ্যই আপনাকে ভাইবা বোর্ডে যদি 3জন বা 4জন সদস্য থাকে, সচরাচর দেখা যায় 3জন থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে, তো 3জন যদি থাকে অবশ্যই যে কর্তা আপনাকে কোশ্চিন করবে তাকেই প্রথমে আপনার আই কন্ট্যাক্ট দিতে হবে এবং তারপরে আপনি বাকি 2জন বা 3জন যদি থাকে তাদের দিকে আপনাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে। সো এই ব্যাপারটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। সো এই যে এখানে 8 থেকে 10টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাদের কাছে হয়তো বা অনেক ইজি মনে হইতে পারে, বাট এইগুলো কারণে আপনি ভাইবা থেকে বাদ পড়বেন। আর একটা কমন ব্যাপার বলে রাখি, পিএসসি যে যত ভাইবা হয়ে থাকে সকল রুমের দরজার লক সিস্টেম আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। তো দরজার লক সিস্টেম নিয়ে অনেকেই একটা প্রবলেমে পড়ে থাকে। ভাইবা বোর্ডে ঢোকার সময় দরজা লক করতে পারে না, আবার বের হওয়ার সময় দরজা লক করতে পারে না। সো এটাও একটা প্রচণ্ড নেতিবাচক দিক। সো এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ কথা, আপনার যদি চাকরিটি রিজিকে থাকে তাহলে অবশ্যই আপনি চাকরিটি পাবেন, আর যদি না থাকে তাহলে যে কোনোভাবে হোক আপনি ফেইলিওর হবেন। এটা হচ্ছে লাস্ট কথা। তো আশা করি এই কমন ব্যাপারগুলো মেনে চললে ভাইভাতে একটা ভালো কিছু সম্ভব। সো ধন্যবাদ সবাইকে।